নমস্কার। পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে তৃতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৪৪তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 44 শুরু করলাম। কয়েক বৎসর পরের কথা, জাবনিক বিচারে ১৭৫৩ খ্রিস্টাব্দ। এই কয়েক বছরে নবাব আলীবর্দী আরও বৃদ্ধ হয়ে পড়েছেন। হিন্দুদের জন্য কোরআনের বঙ্গানুবাদ অথবা মুসলমানদের জন্য রামায়ণের ফার্সি অনুবাদের খোয়াব অনেক দিন হলো ঘুচে গেছে। এখন তিনি তাঁর মসনাদ প্রত্যাশী লোভাতুর দামাদ বাবাজিদের ষড়যন্ত্র জাল থেকে দৌহিত্রকে রক্ষা করতে ব্যস্ত। ইতিমধ্যে দামোদর দিয়ে অনেক অনেক জল বয়ে গেছে। সমাজপতি দুর্গা গাঙ্গুলি মশাই এতদিনে নিশ্চয়ই বৈকুণ্ঠ লোকে দেবতাদের মধ্যে তেজারতি কারবার খুলে বসার উদ্যোগ করছেন। গিরি পিসিমাও দেহ রেখেছেন। আমাদের কাহিনীর নায়িকা ১০ম বর্ষে উপনীতা। তার বাল্যসঙ্গী শুভপ্রসন্ন এখন ১৪ বর্ষীয় কিশোর। দুজনেই ব্যাকরণ এবং তর্কশাস্ত্র পাঠ শেষ করেছে। রূপেন্দ্রনাথের ব্রজসুন্দরী মহিলা বিদ্যালয় উপাধি দানের প্রথা নেই, তবে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্যায়ের পাঠের আসরে যোগদানের অধিকার পায়। সে বিদ্যালয়ে এখন একটি ছাত্রী কিশোরী হটি, একটি ছাত্র তারাপ্রসন্নের একমাত্র উত্তরাধিকারী। ২ বৎসর পূর্বে তার উপনয়ন হয়েছে। সে এখন উপবিধিধারী সদ্য ব্রাহ্মণ। সে শুভ কার্যেও কিছু গণ্ডগোলের উপক্রম হয়েছিল। শুভ বায়না ধরেছিল সে মাথা মুড়িয়ে বটু সাজতে রাজি যদি তার দীক্ষা আচার্য হন রূপেন্দ্রনাথ। তাকে সবাই মিলে অনেক বুঝিয়েছিল যে রূপেন্দ্রনাথ ভিন্ন গোত্রের। উপবিদ গ্রন্থিদানের সময় গোত্রের আদি পুরুষের নামোচ্চারণ করে বলতে হয় অমুক গোত্রস্য। কিন্তু রূপেন্দ্রের বিদ্যালয়ে দীর্ঘদিন পাঠ করে শুভ রীতিমতন একবজ্ঞা হয়ে উঠেছে। তারা প্রসন্ন বাধ্য হয়ে বন্দে ঘটিকেই আচার্য হতে আহ্বান জানিয়েছিলেন। উপবিদে গ্রন্থিদানের সময় ঔর্ব, চবন, অত্রি, অঙ্গিরা, যমদগ্নি ঠিক কার যে স্মরণ নিতে হবে সেটা স্বগোত্রের এক ব্রাহ্মণ যথাবিহিত কাঞ্চনমূল্যে শুভর কর্ণমূলে বলে দিয়েছিলেন। এ কয় বৎসর রূপেন্দ্রর সংসার যাত্রা কিভাবে নির্বাহ হল গৃহিণীহীন গৃহে। শিবনাথও এতদিনে একবজ্ঞা। বারণ করলেও কর্ণপাত করে না, তাড়ালেও ফিরে আসে। প্রতি রাত্রে দাওয়ায় তার মাদুরটা বিছিয়ে মশারি টাঙিয়ে শয়ন করে। রাত বিরেতে রোগী বাড়ি থেকে যদি বাবা মশাইয়ের ডাক আসে তাহলে মামনি একা পড়ে যাবে না, ভয় পাবে না। এবারের পর্ব শুরু হচ্ছে চিতাভ্রষ্টা দ্বাদশ পর্ব। পূব আকাশে মেঘ সঞ্চার হলে সূর্যি ঠাকুরের হাজিরা দিতে বিলম্ব হয়ে যায়, কিন্তু শোভারানীর হয় না। সূর্যি ওঠার আগেই সে হাজির। শীত, গ্রীষ্ম, বর্ষা, সেও ক্রমশ একবজ্ঞা। দুর্গা গাঙ্গুলির বৈকুণ্ঠ লাভের পর এখন ৫১বর্তী পরিবারে কর্তামশাই হয়েছেন মেজ তরফের কালীচরণ। তার নিষেধে ও কর্ণপাত করে না। কুলীন সংসারে বয়স্থা অরক্ষণীয়ার আর কিছু থাক না থাক, দাপটটা থাকে। সাত সকালে সে এসে হাজিরা দেয় তার রূপদার বাড়িতে। প্রাতরাশের ফলমূল কেটে রেকাবিতে সাজিয়ে দিয়ে রান্না চাপায়। অরক্ষণীয়া কন্যার পাক করা অন্ন অভক্ষ। একবজ্ঞা ঠাকুর তা মানেন না। দ্বীপ্রহরে রূপদার মামুনিকে পরিবেশন করে নিজেও দুটি অন্ন গ্রহণ করে। শেষ কাজটা তার নিজের গলচে হয়। ওই অজুহাতে সে গাঙ্গুলি বাড়ির ভাড়ার থেকে নিয়ে আসে নানান আনাজ, কলা, মূলা, মানকচু, এঁচোড়, লাউ, কুমড়ো, শাক সবজি। সেজগিন্নি একদিন কি এটার প্রতিবাদ করা মাত্র শোভা গাঁ গাঁ করে রুখে উঠেছিল।
এ আবাগিও তো ওখানে দুটি গেলে নাকি? সন্ধ্যায় মামনিকে শুইয়ে দিয়ে সে ফিরে যায় নিজের বাড়িতে। শোভারানীর একটাই সমস্যা, ওরা তিনজন ক্রমাগত অং বং চং ভাষায় বাক্যালাপ করেন। এ কি বিড়ম্বনা! সে ভাষাটা শোভার মাথারও অনেকটা ওপর দিয়ে চলে যায়, কিন্তু উপায় কি? এটা স্বয়ং বড় এক বজ্ঞার আদেশ। রাত্রে ইদানিং আর রবিবারে তিনি যান না। শিবনাথের ভরসায় মামনিকে ফেলে রেখে যেতে ভরসা হয় না। জীবন দত্তকে ঠেকা দিতে পাঠিয়ে দেন। ত্রিবেণীতে সোনামার কোলে এতদিনে নিশ্চয়ই এসেছে মামনির ফুটফুটে ভাই কিংবা চুন্নুমুন্নু বোন। বাবার কাছে শুনেছে তার নাম হয় শ্যামা মালতী অথবা আত্মদ্বীপ। ঠিক কোনটা তা অত বড় পণ্ডিতও জানেন না। সে যুগে শেরশাহর ঘোড়ার ডাকের রেশাধ্বনি গৌড়বঙ্গ থেকে শোনা যেত না। 2-10 ক্রোশ দূরবর্তী আত্মীয়ের কুশল সংবাদ লাভই ছিল দুর্লভ। অতি প্রত্যুষে উঠে রবীন্দ্র পরিদর্শন করে আসতেন তাঁর আরোগ্য নিকেতন। এক প্রহর বেলায় বসত তিনজনের পাঠের আসর। আদিকবি বাল্মীকির মূল রামায়ণ পাঠ শেষ হয়েছে। তারপর ব্যাসদেবের দিকে যাননি, শুরু করেছেন সংস্কৃত কাব্য। বিক্রমবর্ষীয়ম, অভিজ্ঞান শকুন্তলম শেষ হয়েছে। এখন চলছে শূদ্রকের মৃচ্ছকটিকম। রবীন্দ্র বলেন, মৃচ্ছকটিকম কাহিনী বা উপাখ্যান নয়, এটি একটি নাটক, অভিনয়যোগ্য। অভিনয় কি বলতো মামনি? অভিপূর্বক নি ধাতু অ, অর্থাৎ অভিনব রূপে নিকটে আসা। কে কার নিকটে আসছে? দর্শক বা শ্রোতা আসছেন কুশীলবদের নিকটে অভিনব ব্যবস্থাপনায়। আবার ওরা দুজনেই একসঙ্গে আসছেন নাট্যকারের কল্পলোকে, নাট্যকারের মূল পরিবেশ্য রসে। ঠিক বলেছ। আচ্ছা বাবা, আপনি বললেন মৃচ্ছকটিকম কাহিনী বা উপাখ্যান নয়, এক্ষেত্রে কাহিনী আর উপাখ্যানের প্রভেদ কি? রবীন্দ্র শুভ প্রসন্নের দিকে ফিরে প্রশ্ন করেন, তোমার কি অভিমত ভাদুড়ি মশাই? উনি মাঝে মাঝে শুভকে এই বিচিত্র নামে ডাকেন। যদিও সে প্রাপ্তে তু ষোড়শে বর্ষে হয়নি, তবু মিত্রের মতো এ জাতীয় রসিকতা করে পাঠের আসর সরস রাখেন। শুভপ্রসন্ন বলে, দুটোই সমার্থক। কাহিনী শব্দটা এসেছে যাবনিক উৎস থেকে, কহানি থেকে, আর উপাখ্যান হচ্ছে উপ আখ্যান। ওদের প্রবোধ হচ্ছে এই যে কাহিনী কথা কবির বা কবির কপল কল্পনা, যেমন মেঘদূতম, আর উপাখ্যানের উপাদান হচ্ছে সর্বক্ষণ জ্ঞাত কোনো ঘটনার বাস্তব অথবা পৌরাণিক বর্ণনার উপর প্রতিষ্ঠিত। কবিতাকে কাব্যরসে জারিত করে সেটা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন মাত্র। যেমন কুমার সম্ভবম। কবি কালিদাস না লিখলেও আমরা সবাই জানি যে পতি নিন্দায় সতী দেহত্যাগ করেছিলেন। পরে হিমালয় দুহিতা রূপে তার পুনর্মিলন হয় মহাদেবের সঙ্গে। হরি প্রতিবাদ করে, আমার মনে হয় শুভদা ঠিক বলেনি। শুভদা এককালে শুধু মাজায় ঘুনসি বেঁধে ওদের দরদলানে হামাগুড়ি দিয়ে বেড়াতো। সেই অজুহাত দিয়ে তো বলা যাবে না যে শুভদা শিশু। এটা তো তোমার ব্যক্তিগত আক্রমণ হলো বন্দে ঘটি মহাশয়া। কাব্য সাহিত্য থেকে উদাহরণ দিয়ে প্রমাণ করো এবার। শুভদা যেটার কথা বলল সেটাই উদাহরণ। মহাকবি কালিদাসের পূর্ব যুগে কেউ ওই উপাখ্যানটা জানত না। কিন্তু আজ যদি প্রশ্ন করা হয়, রাম গির্জাশ্রমের যক্ষ তার প্রেয়সীর কাছে কাকে দূত করে পাঠিয়েছিল, তাহলে সমগ্র আর্যাবর্তের পণ্ডিত এক বাক্যে বলবেন, পুষ্কর বংশা বতংশ মেঘকে। একদিন যা ছিল কল্পকাহিনী, আজ তা সর্বজন বিদিত উপাখ্যান। রবীন্দ্র শুভপ্রসন্নের দিকে ফিরে বললেন, বন্দে ঘটি মহাশয়ের যুক্তিটিও কিন্তু অগ্রাহ্য করা চলে না, কি বলো? শুভপ্রসন্নের মুখ তখন আরক্ত। পরাজয়ের গ্লানি নাকি তাকে ঘুনসি সর্বস্ব নিরাবরণ রূপে এমন প্রকাশ্য বর্ণনায় সে কথা বোঝা গেল না।
আরও একটি হেতু ছিল। রবীন্দ্রনাথ এদিকে ফিরতেই হঠি তার সহাধ্যায়ীকে জিহ্বা প্রদর্শন করে মুখ ভেঙচেছিল। রবীন্দ্র এবার তাঁর মতামত ব্যক্ত করেন। উপাখ্যান সাধারণত কোনো বৃহৎ সাহিত্যকর্মের খণ্ডকাহিনী, উপযুক্ত আখ্যান। যেমন বাল্মীকির রামায়ণে রাম সীতা বিরহ মিলনের কথাই মূল উপজীব্য, তাই অহল্যা উদ্ধার একটি উপাখ্যান। আচ্ছা, এবার বলো তো ব্যাজস্তুতি কাকে বলে? মামনি, তুমি এবার প্রথমে বলো। ব্যাজস্তুতি মানে আপাত নিন্দার মাধ্যমে স্তুতি করা। শুনলে মনে হয় নিন্দা করা হচ্ছে, আসলে করা হচ্ছে প্রশংসা বা স্তুতি। তোমার কি অভিমত ভাদুড়ী মশাই? হটির প্রত্যুত্তর অসম্পূর্ণ। ব্যাজস্তুতির বিপরীত ব্যবহারও ভাষায় গ্রাহ্য। আপাত প্রশংসার মাধ্যমে নিন্দাও করা হয়, সেটিও ব্যাজস্তুতি। এবারে কিন্তু তোমার হার হলো মামুনি, শুভই পূর্ণ সংজ্ঞা দিতে পেরেছে। বেশ, এবার শ্রী মহাভগবত থেকে একটা ব্যাজস্তুতির উদাহরণ দাও তো, যেখানে আপাত প্রশংসার মাধ্যমে নিন্দা করা হয়েছে। ওরা দুজনেই বলল শ্রীমদ্ ভাগবত থেকে অমন উদাহরণ ওদের অজানা। আচার্য বললেন, বেশ, উদাহরণটা আমিই দাখিল করছি। তোমরা দুজনে অন্যায় ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝিয়ে দাও এটা কিভাবে প্রশংসার মাধ্যমে নিন্দা। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়ে 49তম শ্লোকে দেখছি নৈমিষারণ্যে শৌনক ঋষি সুত মুনিকে একটি শ্লোক শোনাচ্ছেন। সবিট বরাহ হস্ত্রক্ষরই সংস্তুত্য পুরুষ পশু ন যৎকর্ণ পথপেত জাতু নাম গদাগ্রজ। মামনি, তুমি প্রথমে এর অর্থ বলো। হটি বললেন, স হচ্ছে কুকুর, উষ্ট্র এবং খর অর্থাৎ গর্ধব, এরা সকলে পুরুষ পশুকে স্তুতি জানাচ্ছে। বিট বরাহটা বাদ গেল কেন? ওর অর্থ আমি জানি না। সূচক পেয়ে শুভপ্রসন্ন বলে, বিট বরাহ হচ্ছে বিষ্ঠাভোজী শূকর। ঠিক বলেছ। আর পুরুষ পশুকে? তাছাড়া দ্বিতীয় চরণের অর্থ? যে ব্যক্তির কর্ণে গদাগ্রজের নাম কখনো প্রবেশ করে না, সে পুরুষ পশু। তা তো বুঝলাম, কিন্তু গদাগ্রজই বা কে আর পুরুষ পশুই বা কে? শুভপ্রসন্ন বলে, গদাগ্রজ হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার অগ্রজ গদাধারী ছিলেন। গদাধারী বলরাম। বহুব্রীহি সমাস, কিন্তু পুরুষ পশু যে কে তা ধরতে পারেনি। শোনো, বুঝিয়ে বলি। কুকুর বলছে, হে বিষয়ী মানব সন্তান, তুমি আমাদেরই মতন ক্ষুধার অন্নের সন্ধানে ভিক্ষা করে ফিরছ, তাই তোমাকে প্রণাম করি। তুমি মানব সারমেয়। বরাহ বলছে, হে মানুষ, আমি রাজভোগ ত্যাগ করে বিষ্ঠায় ক্ষুণ্ণিবৃত্তি করে থাকি, যেমন তোমরা হরিভক্তির অমৃত ভোগ অগ্রাহ্য করে বিষয় বিষ্ঠায় মুশকুল, তাই তুমি আমার নমস্য। উটের বক্তব্য, আমরা যেমন রক্তাক্ত হওয়া সত্ত্বেও ঘাস পাতা না খেয়ে কণ্টকগুল্ম চর্বণ করে থাকি, তোমরাও সেভাবে হরির সেবা ত্যাগ করে বিষয় বিষে ক্ষতবিক্ষত হচ্ছ, তাই তোমাকে প্রণাম। আর গর্ধবের যুক্তি, আমি বনে ছিলাম, বেশ ছিলাম, তারপর শহরে এলাম মানুষের মোট বইতে। তুমিও হে অমৃতস্য পুত্র, সাধ করে আমার মতো স্ত্রী পুত্র কলত্রাদির মোট পিঠে বহন করে চলেছ। আমি যেমন গাধার মোট পিঠ থেকে নামাতে পারি না, হে গর্ধব শ্রেষ্ঠ, তুমিও তেমনি তোমার বোঝা নামাতে পারো না। সুতরাং তুমি আমার অগ্রজ, তোমাকে প্রণাম। এইভাবে বিষয়ভোগী মানুষকে ভাগবত বলেছেন পুরুষ পশু। এক্ষেত্রে দেখা যাচ্ছে 4 জন পশুই বিষয়ভোগীকে প্রণাম করছে, প্রশংসা করছে, কিন্তু বাস্তবে করছে তিরস্কার। এরপর মৃচ্ছকটিকম শেষ হলো। আচার্য বললেন, তোমরা দেখো গুপ্ত যুগে সমাজ কত উদার ছিল। চারুদত্তের মতো একজন বিশিষ্ট নাগরিক বাসব দত্তার ন্যায় একজন বার বনিতাকে বিবাহ করলেন। সমাজ তা স্বীকার করে নিল। সেকালীন সমাজ আজকের মতন কূপমণ্ডুক ছিল না।
আজকের দিনে যদি কোনো সমাজপতি ভালোবেসে কোনো জনপদ বধূকে বিবাহ করেন, ঘরে এনে আশ্রয় দেন, তাহলে সমাজ তাকে জাতিচ্যুত করবে, শাস্তি দেবে। জনপদ বধূ তো দূরের কথা, যদি কোনো ব্রাহ্মণ কায়স্থ কন্যাকে বিবাহ করতে চায়, তাতেও গ্রাম পঞ্চায়েতের ঘোরতর আপত্তি, তাকে একঘরে করে ছাড়বে। এরপর শুরু হলো মেঘদূত পাঠ, কশ্চিৎ কান্ত বিরহ গুরনা। তিনজনেই পালাপালি করে পাঠ করেন। কিশোর কিশোরীকে অপ্রচলিত শব্দার্থ আচার্য বুঝিয়ে দেন। নিচুল হচ্ছে বনবেতস, পক্ষান্তরে কালিদাসের কবিবন্ধুর নাম। দিংনাগ 8টি দিগ্হস্তি, যথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঙ্কন, পূষাদণ্ড, সার্বভৌম ও সুপ্রতি। পক্ষান্তরে বৌদ্ধ দার্শনিক দিগনাগাচার্য। রূপেন্দ্র বুঝিয়ে বলেন, টিকাকার মল্লীনাথের মতে এই শ্লোকে কিছু গুপ্ত শ্লেষ আছে নিচুল ও দিংনাগ শব্দ প্রয়োগে। কবি বলতে চান, হে বন্ধুবর মেঘ, তুমি রসিক কবি নিচুলের কাব্যে অবগাহন করো, বৌদ্ধ দার্শনিক দিংনাগাচার্যের তর্কের স্থূলতায় আবদ্ধ হয়ে পড়ে থেকো না। আরও বলেন, তোমরা লক্ষ্য করে দেখো যে যক্ষ বিরোহী, তার প্রেমে উৎকণ্ঠা থাকলেও অহেতুক ব্যস্ততা নেই। অলকাপুরীর পথ নির্দেশ দিতে বসে যক্ষের মন সমগ্র আর্যাবর্ত পরিভ্রমণ করেছে, যেখানে যা কিছু সুন্দর, যা কিছু মধুর, কল্যাণময়, তার বর্ণনা করেছে। এমনকি বলেছে, বক্র পন্থা যতমি ভবত প্রস্থিত উত্তরস্যানাং, উত্তর দিকে তুমি যাচ্ছ, তা একটু ঘুরপথেই না হয় গেলে উজ্জয়িনীটা দেখে যেতে ভুলো না। সেখানকার পৌরাঙ্গনাদের সৌন্দর্য না দেখে গেলে বৃথাই তোমার দৃষ্টিশক্তি। অথচ মেঘদূতের কবি রূপজ মোহে এবং দৈহিক লালসায় সীমিত নন। কবি সর্বদা সুন্দরমুখী, সুন্দরের উপাসক। সরোবরের গভীর তলদেশে জন্ম নেয় পঙ্কজ, কিন্তু সে তার একান্ত নিবাত নিষ্কম্প সাধনায় জলরাশি ভেদ করে জলতলের উপরে উঠে আসে, সূর্যালোক পান করে, কারণ সে সূর্যারশ্মি পাই। সূর্যই তার সাধনার ধন। কালিদাসের চক্ষু তেমনি দেহজ কামনার প্রেরণায় প্রথমে তার বিরোহিণী যক্ষিণীর প্রসঙ্গ তুললেও ক্রমে সে সমগ্র আর্যাবর্তের সৌন্দর্যে মোহিত হয়ে যায়। তার সাধনা সেই সুন্দরীর সঙ্গে মিলনের সাধনা, শুধুই যক্ষিণীর সঙ্গে দৈহিক মিলন নয়। সে সাধনায় পুরুষ নারী তাদের পৃথক অস্তিত্ব হারিয়ে ফেলে। ন রমন ন হাম রমণী, দুহ মন মনোভব পেশল জানি। আর সেজন্যই একেবারে শেষ শ্লোকে যক্ষ তার বিরহ যন্ত্রণা ভুলতে পেরেছে। স্থিতদি ব্রাহ্মণের মতন মেঘকে শেষ শ্লোকে আশীর্বাদ করতে পেরেছে। মা ভূদেবং ক্ষণমপি চত বিদ্যুতা বিপ্রয়োগ, অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছেদ জীবনে না ঘটুক বন্ধু, বন্ধুরাজি আশিস লও। এটা কবি সত্যেন্দ্রনাথের মতানুসারে। আর পণ্ডিত যামিনীকান্ত শর্মা এর মানে করেছেন, ঘটে না গো যেন তব শনে ক্ষণ বিচ্ছেদ চপলার। মেঘদূতমের পর মহাকবির কুমার সম্ভব একদিন শেষ হল হর পার্বতীর মিলনে, সপ্তম স্বর্গের শেষে। রূপেন্দ্র পুঁথিটি বন্ধ করে ললাটে স্পর্শ করলেন। বোঝা গেল না সে প্রণাম কাকে, জগত পিতরৌ না কবীন্দ্র কালিদাস। রূপমঞ্জরি বলে, ওখানেই শেষ? আরও কিছু ভূর্জপত্র বাকি রয়েছে তো? হ্যাঁ মা, এরপরে আছে অষ্টম স্বর্গ, সেটা থাক। কেন বাবা? রূপেন্দ্র শুভপ্রসন্নের দিকে ফিরে বললেন,
ওর প্রশ্নের জবাবটা তুমি জানো? কুমার সম্ভবের অষ্টম স্বর্গের কথা কিছু শুনেছ তুমি? শুভপ্রসন্নের মুখ রক্তিম হয়ে উঠল। মুখ নিচু করে বললে, আমি ঠিক জানি না। রূপেন্দ্রনাথের একটি দীর্ঘশ্বাস পড়ল। বেশ কিছুক্ষণ নীরবে কি যেন চিন্তা করলেন। তারপর বললেন, মুখ তোলো। শুভপ্রসন্ন, তাকাও আমার দিকে। শুভ তার লজ্জারুণ মুখটি তুলে আচার্যের দিকে তাকায়। রূপেন্দ্র বলেন, তুমি জানো না, গুরু শিষ্য সংবাদের সত্যম অপ্রিয়ম নীতিটা বর্জনীয়? রূপমঞ্জরি সরলভাবে জানতে চায়, অপ্রিয় সত্যটা কি বাবা? রূপেন্দ্র এবার কন্যার দিকে ফিরে বললেন, হ্যাঁ মামনি, কুমার সম্ভবম কাব্যে অষ্টম স্বর্গও আছে। সেখানে হর পার্বতীর দৈহিক মিলনের বিস্তারিত বর্ণনা আছে। তাই আমরা তা একত্রে পাঠ করব না। এতক্ষণে গৌড় তত্ত্বটা আন্দাজ করতে পেরেছে। এবার বলে, সে অংশটাও কি কবীন্দ্র কালিদাসের রচনা? এ বিষয়ে পণ্ডিতেরা দ্বিমত। তবে আমার সিদ্ধান্ত অষ্টম স্বর্গ কালিদাসের রচনা, কারণ ভাষা মাধুর্যে ও কাব্যরসে সেটি সমভাবেই সমুত্তীর্ণ। সম্ভবত রাজাদেশে কালিদাস ওই স্বর্গটি ইচ্ছার বিরুদ্ধেই রচনা করেছিলেন। এই পুঁথির সঙ্গে সেটা গাঁথা আছে, তুমি বড় হয়ে পড়ে নিও। কুমার সম্ভবম শেষ হল সপ্তম স্বর্গের অসমাপ্ত গানে। রূপেন্দ্র বলেন, কাব্যনাটক পর্যায়ে এই পর্যন্তই। আমার সংগ্রহে ভবভূতি, ভাস এবং কালিদাসের আরও কিছু পুঁথি আছে, তোমরা ইচ্ছা মতন তা পড়ে নিও। এবার বরং বলো, আমার কাছে বিশেষ কোন মার্গের শাস্ত্র তোমরা পাঠ করতে চাও? শুভপ্রসন্ন, প্রথমে তুমি বলো, তুমি কোন বিদ্যাগ্রহণে আগ্রহী? বিভিন্ন ধর্মমতের মূল তথ্য ও তত্ত্ব, উপনিষদ, থেরবাদী, শূন্যবাদ, বেদত্রয়ী এবং বিশেষ করে সর্বেশ্বরবাদ বা ব্রহ্মবাদ। হটি ওর খোঁজ ধরতে সদাই উৎগ্রীব। তৎক্ষণাৎ বলে, তুমি বেদত্রয়ী কেন বললে কেন শুভদা? বেদ তো 4টি, তাই না বাবা? রূপেন্দ্রকে বুঝিয়ে বলেন, চতুর্থ বেদ অর্থাৎ অথর্ববেদ রচিত হয়েছে কালানুক্রমে অনেক পরে। ব্রাহ্মণের যুগে, উপনিষদের যুগে 3টি বেদই প্রতিষ্ঠিত ছিল, তাই বলা হতো বেদত্রয়ী। তৈত্তিরীয় ব্রাহ্মণে বেদকে ত্রয়ী বলা হয়েছে। প্রাসঙ্গিক সূত্রটি যমসন্ত্রী বিদে বিদু খচ সামানি যজংসী। তারপর আসে উপনিষদের যুগ। প্রাচীনতম উপনিষদ 2টি, ছান্দোক্য এবং বৃহদারণ্যক। তাতেও ক্রমাগত 3টি বেদের উল্লেখ আছে, কিন্তু একটি অনুপপত্তিও বর্তমান। ছান্দোক্য উপনিষদের প্রথম দিকে দেখছি দেবতারা মৃত্যু ভয় বৈদিক ত্রয়ী বিদ্যার আশ্রয় নিচ্ছেন। অপরপক্ষে ওই একই উপনিষদের 7ম অধ্যায় একটি উপাখ্যান আছে এইভাবে যে নারদ মুনিকে তাঁর গুরু সনত কুমার বললেন, তোমাকে আমি ব্রহ্মবিদ্যা দেব, কিন্তু তার পূর্বে বলো তুমি কোন কোন বেদ অধ্যয়ন করেছ। নারদ প্রত্যুত্তরে স্পষ্টভাবে 4টি বেদেরই নাম উল্লেখ করলেন, অথর্ববেদ সমেত। একইভাবে বৃহদারণ্যকের প্রথম অধ্যায় ত্রয়ী বেদের নাম রয়েছে, চতুর্থ বেদ বাদে। আবার ওই একই বেদের 4র্থ অধ্যায়ে স্পষ্টভাবে চতুর্বেদের উল্লেখ আছে। সে যা হোক, তুমি কোন বিদ্যা আহরণ প্রত্যাশী মামনি? ওই 4র্থ বেদ, অথর্ববেদ। গুরু ক্ষণকাল নীরব রইলেন, তারপর বললেন, শোনো মা, বিদ্যা 2 স্তরের। প্রথমটার প্রয়োজন জীবিকার প্রয়োজনে, দ্বিতীয়টি জীবনের সন্ধানে। অথর্ববেদ এবং তার অনুক্রম আয়ুর্বেদ, ভেষজবিদ্যা বা চিকিৎসাবিদ্যা, সেগুলি জীবিকা লাভে সাহায্য করবে, কিন্তু নিজের জীবনের জন্য তুমি কিছু শিখবে না। সব নিয়মেরই তো ব্যতিক্রম থাকে বাবা। আপনি তো সর্ববিদ্যা বিশারদ,
কিন্তু আপনার জীবিকা বিদ্যায় কি আপনাকে জীবন দেয়নি? মন্দিরে মন্দিরে গিয়ে আপনি তো পূজা দেন না, ঠাকুর ঘরেও তো আপনাকে যেতে দেখি না। আপনি কি আরতির সেবার মাধ্যমেই জীবনের অর্থ খুঁজে পাননি? রূপেন্দ্র প্রশান্ত হাসি হাসলেন। বোঝা গেল এ প্রত্যুত্তরে তিনি প্রীত হয়েছেন। বললেন, বেশ, কাল থেকেই ভাদুড়ি মশাই বেদত্রয়ী অধ্যয়ন করবে, সেই সঙ্গে উপনিষদ আর থেরবাদের শূন্যবাদ। আর তুমি স্ত্রীলোক, তুমি চতুর্থ বেদ, এ ভালোই হলো। জীবন দত্ত তাই চায়, আমিও খুশি হব তোমাকে সমাজ সেবায় ব্রতী হতে দেখলে, বিবাহের পূর্বেই স্বনির্ভর করে তুলতে পারলে। বিবাহ শব্দটা উচ্চারণ মাত্রই দুজনের চোখাচোখি হলো। ওরা দুজনেই জানে ভাদুড়ি বাড়ির সকল বধূমাতাই জীবনের সুখী, তারা কেউ স্বনির্ভর নন, সে প্রয়োজন আদৌ হয় না। শুধু ভাদুড়ি বাড়িতে নয়, গোটা গৌড়বঙ্গেই কোনো মহিলা স্বনির্ভর নন। বাল্যে পিতা, যৌবনের স্বামী এবং বার্ধক্যে পুত্রগণ তাদের ভরণ পোষণ করে। ব্রজসুন্দরী মহিলা বিদ্যালয়, এতদিনে তাকে মহাবিদ্যালয় বলা সমীচীন, কারণ তাতে বর্তমানে দুটি বিভাগ। প্রথম বিভাগে নানান সদ্ধর্মের সূত্র সম্বন্ধে আলোচনা হয়। বেদ, বেদান্ত, বেদাঙ্গ, উপনিষদ, থেরবাদী বৌদ্ধ ধর্ম। তার আচার্য একজন, ছাত্র একটি, সেটির পাঠ অপরাহ্ন থেকে সায়াহ্ন। দ্বিতীয় বিভাগের পাঠ শুধুমাত্র অথর্ববেদ, ওই সঙ্গে আয়ুর্বেদ এবং চিকিৎসা বিজ্ঞান। তার পাঠ সারা দিনই চলে। তারও একজন আচার্য, একজনই ছাত্রী। বেদত্রয়ীর সঙ্গে অথর্ববেদের প্রধান পার্থক্য উদ্দেশ্যগত। 3 বেদের মূল লক্ষ্য প্রশস্তি জ্ঞাপন করে দেবতার প্রতি প্রার্থনা নিবেদন, অথচ অথর্ববেদের উদ্দেশ্য হল সংসারে মানুষের জীবন যাপনের উন্নতি বিধান। বেদত্রয়ীর সম্পর্ক শ্রৌতকর্মের, তার লক্ষ্য মানব ধর্ম। অথর্ববেদের সম্পর্ক গৃহকর্মের, তার লক্ষ্য মানব জীবন। অথর্ববেদের সূত্রগুলি 20 কাণ্ডে বিভক্ত। প্রথম 7টি আভ্যুদয় কর্মের মন্ত্রের সমধিক। তার মূল লক্ষ্য দীর্ঘ আয়ু লাভ। এগুলি গার্হস্থ্য ও সামাজিক বিষয় সংক্রান্ত, যা ইতিপূর্বের 3 বেদে আলোচিত হয়নি। দ্বিতীয় ভাগের 5টি কাণ্ডে আভ্যুদয় কর্ম ব্যতিরেকেও কিছু দার্শনিক চিন্তা আছে, কিন্তু সেগুলিও মানব সমাজের হিতার্থে। এই ধরনের সূত্রগুলিকে অপর 3 বৈদিক ক্রিয়ার সঙ্গে যুক্ত করা যায় না। তৃতীয় ভাগের 8টি কাণ্ডের বিষয়বস্তুও সুনির্দিষ্ট। সুতরাং অথর্ব সংহিতায় শ্রৌত কর্মের অপেক্ষা স্মার্ত কর্মেরই প্রাধান্য। প্রায় 3 মাস লাগলো অথর্ব সংহিতা পাঠ শেষ হতে। তারপর শুরু হলো আয়ুর্বেদ শাস্ত্র, বিভিন্ন রোগ ও তার নিরাময়ের ব্যবস্থা, বায়ু, পিত্ত, কফের লক্ষণ নির্ণয়, নাড়ি জ্ঞান। এই পর্যায়ে আবশ্যিক হয়ে পড়ল মানব শরীরে বিস্তারিত আলোচনা। প্রকট পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে অপ্রকট অন্তরিন্দ্রিয়ের পার্থক্য, দেহের বিভিন্ন অংশের কার্যকারিতা, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, প্লীহা, শিরা ও ধমনী। আবশ্যিকভাবে উপনীত হল নর ও নারী দেহের পার্থক্যের প্রসঙ্গ। বিভিন্ন গ্রন্থি, পুরুষের অন্ডকোষ, স্ত্রীলোকের অমৃতরস ভাণ্ডের গ্রন্থি, জরায়ু, প্রসবপথ। নৈবর্তিক উদাসীনতায় আচার্য তাঁর শিষ্যাকে সব কথা বুঝিয়ে দিলেন। প্রসঙ্গত এলো নারীর মাসিক চক্রাবর্তন ছন্দের কথাও। 12 বর্ষীয়া বালিকার এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না। বয়স্কা রমণীর ঘনিষ্ঠ সাহচর্যই কি পেয়েছে এতদিন? মাকে হারিয়েছে জন্ম মুহূর্তে, মামনিকে মাত্র 5-6 বছরে। সোনামা যখন এ বাড়ি আসেন তখন তার সে চক্রাবর্ত ছন্দ সাময়িকভাবে অবরুদ্ধ।
ও অবাক বিস্ময়ে জানতে চাইল, এটা কি সব স্ত্রীলোকেরই হয় বাবা, প্রতি মাসে? হ্যাঁ মামনি, একটু বয়স হলে, সাধারণত 13-14 বছর বয়সে। তোমারও হবে। তখন আতঙ্কিত হয়ে পড়ো না। তোমার শোভা পিসি অথবা বড় বাড়ির তারা বৌঠানকে সে কথা জানিও। লজ্জা করো না, ওরা শিখিয়ে দেবেন এক্ষেত্রে কি করণীয়, কিভাবে এই বিড়ম্বনা লোকচক্ষুর অন্তরালে রাখা যায়। রূপমঞ্জরি নত নেত্রে শুধু শুনে গেল। এরপরের ধাপটি আবশ্যিক কিন্তু অধিকতর বিড়ম্বনার, প্রজনন তত্ত্ব। সেটাও ওকে শেখাতে হবে। প্রসবের কথাও বলতে হবে। আচার্য তাঁর ছাত্রীকে বুঝিয়ে বললেন কিভাবে প্রতি মাসে অযুত নিযুত অনিষিক্ত ডিম্ব রক্তস্রোতে অপব্যয়িত হয়। তারপর হঠাৎ একটি মাত্র ডিম্ব নিতান্ত ঘটনাচক্রে নিষিক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে। সেই নিষিক্ত ডিম্বটি জননীর জরায়ুতে আশ্রয় গ্রহণ করে। সে ভ্রূণে পরিণত হয়। প্রায় 18-19 পক্ষকাল সেখানেই ক্রমবৃদ্ধি লাভ করে। তার নাক, মুখ, চোখ, অন্তরিন্দ্রিয় সব তিল তিল করে রূপায়িত হয়ে ওঠে। সে কিন্তু শ্বাস গ্রহণ করে না। তার ফুসফুস তখনও কার্যকরী নয়। জননীর রক্তেই তার জীবনশক্তি ভ্রূণ প্রাণিত হয়ে ওঠে মায়ের আশীর্বাদ শোনিতে। রূপমঞ্জরি ওই অনিবার্য প্রশ্নটা আদৌ জিজ্ঞাসা করল না। লক্ষ লক্ষ অনিষিক্ত ডিম্বের মধ্যে হঠাৎ একটি মাত্র ডিম্ব কিভাবে নিষিক্ত হয়ে ওঠে? কি সেই আশ্চর্য প্রক্রিয়া যাতে কৈশোরের অবক্ষয়ী রক্তপাত হঠাৎ রুদ্ধ হয়ে যায়? নারী তার জীবন সার্থক করে, জননী হয়ে ওঠে। গোত্রং নঃ বর্ধতাম মন্ত্রে পূর্ণাহুতি দেয়। রবীন্দ্রনাথ বুঝে উঠতে পারেন না কেন ওই অনিবার্য প্রশ্নটি তার মেধাবী ছাত্রীটি পেশ করল না। তাহলে কি সে জানে, শুনেছে, কিছু বুঝেছে? উনি জানেন না। তবে জিজ্ঞাসিত না হওয়ায় তার একটা স্বস্তির নিঃশ্বাসও পড়ল। বিড়ম্বনার হাত থেকে মুক্তি লাভ করেন। উনি শেখাতে থাকেন প্রসূতির কি কি সাবধানতা গ্রহণ আবশ্যিক, কোথায় তারা ভুল করে, কিভাবে তা শোধরানো যায়। সব শেষে প্রসব করানোর কথাও। একদিনই সব কিছু হলো না, কয়েক সপ্তাহ লাগলো। রূপেন্দ্রের অনুমান মামনি তার সমস্যাগুলির কথা, যা তার পিতা স্পষ্টাক্ষরে বলেননি, ইতিমধ্যে জেনে নিয়েছে তার শোভা পিসির কাছে অথবা বড় বাড়ির পুঁটু রানীর কাছে। দিন সাতেক পরের কথা, আরোগ্য নিকেতন থেকে অসময়ে হঠাৎ বাড়ি ফিরে আসতে হলো। প্রায় মধ্যাহ্নকাল। একটি ঔষধ রাখা আছে ওর শয়নকক্ষে, দুর্লভ ঔষধ এবং তীব্র বিষ, তাই সেটি আরোগ্য নিকেতনে রাখেন না। শোভারানী তখন পাকঘরে ব্যস্ত। মামনির কোনো সাড়া পেলেন না। শয়নকক্ষে এসে নির্দিষ্ট সম্পুটক থেকে ঔষধটি সংগ্রহ করার সময় নজর হলো পালঙ্কের অপর প্রান্তে প্রায় আত্মগোপন করে মামনি খুব মনোযোগ সহকারে কিছু একটা পাঠ করছে। তার একাগ্রতা এত তীব্র যে সে অনুভবই করেনি উনি ঘরে এসেছেন। সম্পুটক উন্মুক্ত করে তার প্রয়োজনীয় ঔষধটি সংগ্রহ করেছেন। রূপমঞ্জরি যখন কিছুই পাঠ করে তখন স্বভাবতই তন্ময় হয়ে যায়, কিন্তু এতটা বাহ্যজ্ঞান শূন্য তো হয় না। রূপেন্দ্র প্রশ্ন করেন, কি পড়ছো ওটা অত মন দিয়ে? তরিতা হতার মতন হটি উঠে দাঁড়ায়। তার হাতে একটি পুঁথি। দূর থেকেই সেটিকে শনাক্ত করতে পেরেছেন। তবু প্রশ্ন করেন, কি পুঁথি? কুমার সম্ভবম? রূপমঞ্জরি সে প্রশ্নের প্রত্যুত্তর না করে বলে, আপনি কখন এলেন বাবা? রূপেন্দ্র লক্ষ্য করে দেখলেন পালঙ্কের ও প্রান্ত দিয়ে মামনি কর্কট গতিতে এগিয়ে গেল হস্তধৃত পুঁথিটি নির্দিষ্ট স্থানে রাখতে।
ক্ষুরধার বুদ্ধি রূপেন্দ্রনাথের বুঝতে কিছু বাকি থাকল না। পুনরায় প্রশ্ন করেন, কি ওই পুঁথিটি? কুমার সম্ভবন। শব্দ হলো না, শিরশ্চালনে দিল স্বীকৃতি। অষ্টম স্বর্গ। একটু বিলম্ব হলো, কিন্তু মিথ্যা ভাষণে অভ্যস্ত নয়, বলতে পারে না। তাছাড়া বাবা মশাইয়ের কাছে মিথ্যা ভাষণ তো অকল্পনীয়। পুনরায় নীরবে শিরশ্চালনে স্বীকৃতি জানায়। সহসা রূপেন্দ্রনাথের কি যেন হয়ে গেল। ওর বাহুমূল দৃঢ় হস্তে ধারণ করেন। রূপমঞ্জরি স্তম্ভিতা। বাবা মশাই নিষেধ করেছিলেন, সে নিষেধ অগ্রাহ্য করে ও পুঁথিটি পাঠ করছিল। অপরাধবোধ মনে ছিলই, না হলে নির্জন গৃহাভ্যন্তরে ও কেন অমন একটা গোপন স্থান নির্বাচন করবে? শোভা পিসি তো দেখলেও বুঝবে না ও কি পড়ছে। কিন্তু বাবা মশাই তো কখনো তাকে তিরস্কারই করেন না। আজ কি দৈহিক পীড়ন সহ্য করতে হবে? আদেশ লঙ্ঘন করায় ভয় যতটা পেয়েছে, লজ্জা পেয়েছে তার চেয়েও বেশি। রূপেন্দ্র ওকে জোর করে বসিয়ে দিলেন পালঙ্কের উপরে। নিজেও বসলেন তার পাশে। বললেন, তোর মনে আছে মামনি, বহুদিন পূর্বে তোর সোনামাকে আমি একটা গল্প বলছিলাম, শঙ্করাচার্য আর উভয় ভারতীর উপাখ্যান। এই অবান্তর প্রশ্নের প্রাসঙ্গিকতা ও বুঝে উঠতে পারে না, অবাক চোখে বাবার মুখের দিকে তাকায়। রূপেন্দ্র বলেন, সেদিন আমি বলেছিলাম না, অন্তরিক্ষের দুজন দেবদেবী প্রত্যেকটি মানুষের মনে সূক্ষ্ম দেহে প্রবেশ করেন একটা বিশেষ বয়সে। মনে আছে সে কথা? কিরে, মনে পড়ে না তোর? রূপমঞ্জরি অবাক হলো অন্য কারণে। বাবা মশাই ওকে বরাবর তুমি বলে কথা বলেন, হঠাৎ আজ সে তুই হয়ে গেছে। ও নতনেত্রে বললে, হ্যাঁ বাবা, মনে আছে, অনঙ্গদেব আর রতি। রূপেন্দ্র এবার ওর বাহুমূল ছেড়ে দিয়ে সস্নেহে মাথায় হাত রাখলেন। আত্মগতভাবে বললেন, ভ্রান্তি, আমারই ভ্রান্তি। কি ভুল বাবা? কালের ভ্রান্তি মামুনি। আমি শারীরবিদ্যার সাধারণ সূত্রটা তোর উপরেও প্রয়োগ করেছিলাম, সেটাই আমার ভ্রান্তি। কিন্তু অনঙ্গদেব তো ভুল করতে পারেন না। যে মেয়ে 12 বৎসরে দেব ভাষা আয়ত্ত করে কুমার সম্ভ্রমের অষ্টম স্বর্গের রসগ্রহণের সমর্থা, তার ক্ষেত্রে তো সাধারণ সূত্রটি প্রযোজ্য নয়। নিদারুণ লজ্জায় রূপমঞ্জরি অধঃপতন হল। অতি বুদ্ধিমতী সে, বুঝে নিয়েছে বাবা মশাইয়ের আপাত অসংলগ্ন স্বগতোক্তির গূঢ়ার্থ। কিছুক্ষণ উভয়ই নীরব। রূপেন্দ্রর মাথায় এখন আর তাতে কাকপুচ্ছ থাকে না। কঙ্কতিকা শাসনে ঘন কৃষ্ণকেশরাজি কাঁধ ছাপিয়ে পিঠের ওপর লুটোচ্ছে, হাত বুলোতে থাকেন। একটু পরে বললেন, তুই লজ্জা পাচ্ছিস কেন মামনি? তুই তো আমার আদেশ লঙ্ঘন করিসনি। আমি তো বলেইছিলাম বড় হয়ে নিজে নিজে পড়ে নিতে। ভ্রান্তিটা আমারই, বুঝে উঠতে পারিনি তুই ইতিমধ্যেই বড় হয়ে গেছিস, মাত্র 12 বৎসর বয়সেই। আবার মাথাটা নেমে যায়। হঠাৎ একটা অবান্তর প্রশ্ন করে বসেন, একটা কথা বুঝিয়ে বলতো মামনি, শুভপ্রসন্ন আজকাল তোর সঙ্গে ভালো করে কথা বলে না কেন রে? তোদের কি কিছু মনোমালিন্য হয়েছে? রূপমঞ্জরি 2 হাতে তার লজ্জারুণ মুখটা ঢাকে। তোর পাগলি, আমার কাছে আবার লজ্জা কি? আমি তো শুধু তোর বাবা নই, আমি যে তোর মাও। হঠাৎ কি হলো? রূপমঞ্জরি সবলে জড়িয়ে ধরল তার বাবাকে, হু হু করে কেঁদে ফেলল। অনেকক্ষণ ওর মাথায় নীরবে হাত বুলিয়ে বলেন, আমাকে সব কথা খুলে বল মা। আমি তো জানি সেই অন্তরিক্ষের দেবদেবী তোদের দুজনের অন্তরেও এসে উপস্থিত হয়েছেন। না, অকালে নয়, সুসময়ে। তোরা দুজনেই যে অসাধারণ। কিন্তু মনোমালিন্যটা কি কারণে?
মতবিরোধের হেতুটা কি? রূপমঞ্জরি সংকোচ করল না, অধবদনে বলল, ও হঠাৎ আমাকে অন্য একটা নামে ডেকেছিল, আমি তাতে আপত্তি করেছিলাম, তাতেই ওর রাগ হয়ে গেল। আমার সঙ্গে কথা বলে না আজ নিয়ে 4 দিন। রূপেন্দ্র মনে মনে হাসলেন। অহোরাত্রের হিসাবটি নিখুঁত। দিন 4-5 নয়, 4 দিন। বললেন, অন্য একটা নাম? কি নাম? মার্জার মুখী বা পেচকানো? না, নিশ্চয় নয়। তাহলে তুইও নিশ্চয়ই তাকে মধুর সম্ভাষণ করতিস, রাশোভানন্দ কিংবা ছুছুন্দর গন্ধি। এবার হেসে ফেলে। লক্ষ্মীটি, বলে দে মা আমাকে, আমি ওকে শাসন করব। নতনয়নেই বলে, ও আমাকে বরাবর হটি নামে ডাকে। সেদিন হঠাৎ নির্জনে আমাকে ডেকে উঠল মঞ্জু। মঞ্জু, এ তো সুন্দর নাম, তাতে তুই রেগে গেলি কেন? রূপমঞ্জরি জবাব দেয় না। কি হলো রে? মঞ্জু তো একটা মিষ্টি নাম। রূপমঞ্জরি, মঞ্জরি, তা থেকে মঞ্জু। অনঙ্গা দেবাদেশে অপিনিহিত কিনা ঠিক জানি না, কিন্তু এমন প্রয়োগ তো অশুদ্ধ নয়, অসুন্দরও নয়। অধবদনী বলল, ওটা যে আমার মায়ের নাম, আপনি মাকে ওই নামে ডাকতেন না? তাতে কি হলো? আমি তাই ডাকতাম, তোর বাল্যবন্ধুও না হয় সেই নামেই ডাকলো, তোদের দুজনের না হয় একই নাম হলো। সে কথা নয়, আমার মনে হলো কথাটা আপনার কানে গেলে আপনার মনে পড়ে যাবে তার কথা, যাকে ভুলে থাকতে চান। রূপেন্দ্রনাথ অশ্রু সজল চোখে হেসে ওঠেন। বলেন, এত বুদ্ধিমতী তুই, আর বোকার মতন ও কথাটা বললি? তাকে আমি ভুলে থাকতে চাইব কেন রে? সে আমার নয়নের সম্মুখে নাই, কিন্তু আন্তর গভীরে তো সর্বদাই আছে। রাত্রে সে স্বপ্নের মধ্যে আমার সঙ্গে দেখা করতেও আসে। কে মা? আপনি তো সে কথা কোনোদিন বলেননি। কই, আমার স্বপ্নে তো তিনি আসেন না। আসেন, তুই তো তাকে দেখিসনি, তাই চিনতেই পারিস না। আমার কাছে এসে তোর সম্বন্ধে কত কথা বলেন। আমার সম্বন্ধে কি কথা বাবা? মঞ্জু বলে, মামনিকে যত্ন করে মানুষ করো, আর তার জন্যে একটি টুকটুকে বর পছন্দ করে নিয়ে এসো। সে যেন দেব সেনাপতির মতন সুন্দর হয়, আর দেবগুরুর মতন পণ্ডিত। রূপমঞ্জরি লজ্জায় মেদিনী নিবদ্ধ দৃষ্টি। তোর মা আরও বলে, ভিন গাঁয়ে ওকে যেতে দিও না বাপু, এই সোঁয়াই গাঁয়ে অমন ছেলের তো রয়েছে। তা আমি বলি, কই, সোঁয়াই গাঁয়ে তেমন কোনো ছেলে তো আমার নজরে পড়ে না। তা শুনে তোর মা আমাকে ধমক দেয়। তা কেমন করে পড়বে? তুমি যে দিবারাত্র পুঁথির মধ্যে ডুবে আছো, তাই ছুছুন্দরের মতন অন্ধ। সে তো রোজই তোমার কাছে অং বং চং শিখতে আসে। 12 বর্ষীয়া তরুণীটি এবার মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হেসে ওঠে। পরদিন প্রত্যুষে উনি যাত্রা করলেন আরক্ষ নিকেতনের পরিবর্তে জমিদার বাড়ির দিকে, অশ্বপৃষ্ঠে নয় পদব্রজে। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণটির সুপাত্র সন্ধানে শুভ যাত্রা। সেকালে সামাজিক বিধানের নির্দেশ ছিল, 8ম বর্ষে তু ভবেদ গৌরী। এক বজ্ঞার তা মনোনীত নয়। তার মতে না, সংখ্যাতত্ত্ব বিচারে নয়, আয়ুর্বেদ শাস্ত্র মতে অনুরা কন্যার বিবাহকাল একটি বিশেষ ছন্দানুসারে। প্রাকৃতিক বিধানে মাসিক চক্রাবর্তন ছন্দ 12 পক্ষকাল পুনরাবর্তিত হওয়ার পর সে বিষয়ে অভিভাবক উদ্যোগী হতে পারেন। পাত্রপক্ষের অভিভাবককে গিয়ে অনুরোধ করবেন, আপনার উপযুক্ত পুত্রটিকে কি অনুমতি দেবেন আমার কন্যাটিকে বিপূর্বক বহ ধাতুতে ঘং করতে? উনি যখন গৃহদ্বার উন্মোচন করে যাত্রা করছেন, তখন শোভারানী তাকে দূর থেকে দেখতে পায়। সে এ বাড়িতে নিত্যকর্ম সারতে আসছিল। বাসি মুখে রূপদা কোথায় যাচ্ছে জানবার দুরন্ত কৌতূহল হয়েছিল, কিন্তু সংস্কার বশে পিছু ডাকেনি। রূপমঞ্জরিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মামনি, রূপদা অমন হনহন করে 7 সকালে কোথায় গেলেন? মা কালী না করুন কারো কোনো অসুখ বিসুখের খবর পেয়ে
অমনভাবে ছুটে গেলেন না তো? রূপমঞ্জরি হাসি লুকিয়ে শুধু বলল, অসুখই তো করেছে। কোন বাড়িতে? কার অসুখ? এ বাড়িতেই, আমার। তোর? কেন, কি হয়েছে রে তোর? ও মা, তা আমি কেমন করে জানবো? যারা অসুখ করে সে কি জানে তার কি অসুখ করেছে? শোভা রানী ওকে বুকে টেনে নিয়ে বলে, বালাই ষাট, কি কষ্ট হচ্ছে তোর? কোথায়, বুকে? শুয়ে পড় তাহলে, আমি তোর বুকে মালিশ করে দিই। খিলখিল করে এবারে হেসে ওঠে চপলা দ্বাদশ বর্ষীয়া কিশোরী। বলে, ধুস, আমার কিছু হয়নি, রসিকতা করছিলাম পিসি। ছি, এমন বদরসিকতা কি করতে হয় অসুখ বিসুখ নিয়ে? ভাদুড়ি বাড়ির দড়ির কাছেই দেখা হয়ে গেল শুভ প্রসন্নের সঙ্গে। সে কিছু অবাক হলো, পদধূলি গ্রহণ করে বলল, বাবা মশাইয়ের সঙ্গে দেখা করবেন তো এত সকালে? হ্যাঁ, তারাদা উঠেছে, কোথায় আছে সে? আহ্নিক করছেন, আপনি বসুন, আমি মাকে খবর দিই। হ্যাঁ চলো, বৈঠকখানায় গিয়ে বসি। মাকে সংবাদ দেওয়ার প্রয়োজন নেই, তোমার সঙ্গে বরং দু চার কথা বলি। বৈঠকখানায় একটি চৌকিতে শীতল পাটি বিছানো, ব্রাহ্মণেরা সচরাচর সেখানে উপবেশন করেন। অপর একটি চৌকিতে ফরাস পাতা, সেটা অব্রাহ্মণ অতিথিদের জন্য। ইতস্তত বিক্ষিপ্ত কিছু কেদারাও আছে, যবন দর্শন প্রার্থীদের জন্য সেগুলি চিহ্নিত। কাল থেকেই তাঁর পিতৃহৃদয়ে এক অনাসাদ্যিত পূর্ব প্রফুল্লতার জোয়ার এসেছে। মামনি, বড় হয়ে উঠেছে সে, কি আনন্দ! তাই প্রথম খেলাতেই রঙের টেক্কাটি নামিয়ে দিয়ে খেলা শুরু করলেন রূপেন্দ্রনাথ। বললেন, আজ নিয়ে 5 দিন ধরে তুমি মঞ্জুর সঙ্গে বাক্যালাপ বন্ধ করে রেখেছ, কিন্তু কেন ভাদুড়ি মশায়? শুভপ্রসন্ন স্তম্ভিত, তার দুরন্ত বিস্ময় প্রকাশিত হলো একটি মাত্র শব্দের প্রতি প্রশ্নে। মঞ্জু? হ্যাঁ গো, ওই যে আমার বাড়িতে একটা মুখফোড় মেয়ে আছে না, হটি না কি যেন তার নাম। শুভপ্রসন্ন নির্বাক, এ কি ভাষা আজ আচার্যদেবের! রূপেন্দ্র ওর হাত দুটি টেনে নিয়ে বললেন, বোকা মেয়েটার ওপর অহেতুক রাগ পুষে রাখিস না। শোন, ব্যাপারটা বুঝিয়ে বলি। উনি বুঝিয়ে বলেন যে রূপমঞ্জরির মায়ের নাম ছিল কুসুম মঞ্জরি, তাকে উনি মঞ্জু নামে ডাকতেন। সে নামটা ওর কর্ণগত হলে পরলোককথা স্ত্রীর স্মৃতি ওর মনে জাগরুক হবে, এ কথা আশঙ্কা করেই হটি এ সম্বন্ধে আপত্তি করেছিল, আর কিছু নয়। শুভপ্রসন্ন পাথরের মূর্তির মতন দাঁড়িয়েই রইল, তার বাক্যস্ফুরণটি হলো না। একটি দাসী বোধহয় ওকে বৈঠকখানায় বসে থাকতে দেখে গেছে, ভিতর বাড়িতে সংবাদ দিয়েছে। একটু পরেই তারাপ্রসন্ন এসে উপস্থিত, আর রূপেন্দ্রনাথ তখন তার হবু জামাতার হাত দুটি ছেড়ে দিলেন। সে তৎক্ষণাৎ পালিয়ে গিয়ে বাঁচল। কি ব্যাপার রূপেন ভাই, এত সকালে? এ বাড়িতে কেউ অসুস্থ হয়েছে বলে তো জানি না। না তারাদা, সেজন্য আসেনি, আমি আজ এসেছি অন্য একটা উদ্দেশ্য নিয়ে। শুনবো সে কথা, তার আগে বলো তো, আহ্নিক টাহ্নিক সেরে এসেছো তো? কিছু প্রসাদ আনতে বলি। শুধু প্রসাদ কেন, ভরপেট মিষ্টান্নই আহার করে যাব। আগে তুমি রাজি হও, প্রথমে আমার আর্জিটা পেশ করি। আর্জি? হ্যাঁ গো, আমি একটা ভিক্ষা চাইতে আজ তোমার দ্বারে উপস্থিত। একটু যেন চমকে ওঠেন, বলেন, ভিক্ষা? তারাপ্রসন্ন ভাদুরীর ভদ্রাসনে এই প্রত্যুষে রূপেন্দ্রনাথ বন্দ্যোক্ষটি ভিক্ষা চাইতে এসেছেন? আমি স্বপ্ন দেখছি না তো? না, রাজা বলির দ্বারেও তো একদিন এক উদ্যা হরিব ব্রাহ্মণ ভিক্ষা চাইতে এসেছিলেন। সেটা কথা নয়, আমার বাবা মশাইকে একদিন তুমি না বলেছিলে যে তোমরা 2 পুরুষে কখনো কোনো ভিক্ষা গ্রহণ করনি? বলেছিলাম, কিন্তু আমার বাবা মশাইয়ের তো কোনো কন্যা সন্তান ছিল না, তাকে অরক্ষণীয়া কন্যার জন্যে কোনো দিন পাত্র সন্ধান করতে যেতে হয়নি। তারাপ্রসন্ন রীতিমতন চমকে ওঠেন, কথা খুঁজে পান না। রূপেন্দ্রনাথ পুনরায় বলেন, আশা করি আন্দাজ করেছ আমি আজ তোমার দ্বারে কি ভিক্ষা চাইতে এসেছি। না বোঝার হেতু নেই, ইঙ্গিত সুস্পষ্ট, তবু উনি স্বীকার করতে পারলেন না, অস্বীকারও নয়।
রূপেন্দ্রনাথই পুনরায় বলেন, তুমি অবশ্য বলতে পারো এত তাড়াতাড়ি কিসের? তুমি জানো আমি বাল্যবিবাহের বিরুদ্ধে। জ্যাঠামশাইও তাই ছিলেন। শুভপ্রসন্নের বয়স এখন 16। জ্যাঠামশাই তোমার বিবাহ দিয়েছিলেন 17 বছর বয়সে। পুণ্ডুকে পাত্রস্থ করেছিলেন 14 বছর বয়সে। আমার মনে আছে। কিন্তু কি জানো তারাদা, সকলের মানসিক পরিণতি তো একই আঙ্কিক নিয়ম মেনে চলে না। ওরা দুজনে সহাধ্যায়ী, পরস্পরকে বাল্যকাল থেকেই চেনে। আমার চোখের সামনেই ওরা বড় হয়ে উঠছে। আমি ঘটনাচক্রে উপলব্ধি করেছি। থামো তুমি, হঠাৎ বলে ওঠেন তারাপ্রসন্ন। থামবো কেন? তুমি রাজি নয়? আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যা তুমি না শুনেই থামিয়ে দিলে, সেটা তো অন্যায় কিছু নয়। এটা তো একটা প্রাকৃতিক নিয়ম। তবে হ্যাঁ, তুমি বলতে পারো ওরা নিতান্ত বালক বালিকা, মানছি। বেশ, মামুনি আপাতত না হলে বাগদত্তাই হয়ে থাক। তুমি থামবে? স্তম্ভিত হয়ে গেলেন রূপেন্দ্রনাথ। তারাদা কি কোনো বড় ঘর থেকে পুত্রবধূ সংগ্রহ করতে ইচ্ছুক? প্রচুর যৌতুক, অঢেল বরপণ, কিন্তু তিনিও তো মামুনিকে শাঁখা সিন্দুর সর্বস্ব করে সম্প্রদান করবেন না। কুসুম মঞ্জরির যাবতীয় অলঙ্কার জ্যাঠামশাই যা দিয়েছিলেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের উপহার দেওয়া সেই হীরক খচিত শতনরী, সবই তো তারাদার ধনভাণ্ডারে সুরক্ষিত। একটু পরে বলেন, তোমার আপত্তির কারণটা কি বলো তো? আমি তো অন্যায় কিছু প্রস্তাব পেশ করিনি। আমি কন্যাদায়গ্রস্ত শুভপ্রসন্নকে আমার অত্যন্ত সুপাত্র বলে মনে হয়েছে। তাছাড়া আমি অনুভব করেছি ওদের দুজনের মধ্যে। হঠাৎ উত্তেজনায় ফেটে পড়েন তারাপ্রসন্ন। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি মস্ত বড় পণ্ডিত, অনেক কিছু অনুভব করতে পারো যা আমাদের নজরেই পড়ে না। এসব কি বলছো তারাদা? এক নিঃশ্বাসে তারাপ্রসন্ন বলে চলেন, আমি কি জানি না? শুধু পঞ্চগ্রামের ভেতরেই নয়, সারা গৌড় মণ্ডলে অমন একটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীর সন্ধান আমি পাব না? আমি অথবা তোমার বৌঠান কি মামুনিকে প্রাণের চেয়ে ভালোবাসি না? ও তো আমাদের চোখের সামনেই বড় হয়ে উঠছে। তোমার বৌঠান কি ধন্য হয়ে যেতেন না মামুনিকে পুত্রবধূরূপে বরণ করে তুলতে? কিন্তু এ যে হবার নয় রূপেন, এ যে হবে না, অসম্ভব। বজ্রাহত রবীন্দ্রনাথ বললেন, কেন তারাদা? কোথায় বাধা? তুমি হচ্ছ অদ্বৈত বৈদান্তিক। পাথরের নুড়ি আর শালগ্রাম শিলায় কোনো পার্থক্য দেখতে পাও না। এককালে তুমি মহাপ্রসাদ খেতে রাজি হওনি নন্দখুড়োর বাড়িতে, মনে আছে? ঠাকুর দেবতাও নাকি তুমি মানো না। এ তোমার সেই পাপের ফল। সারাটা জীবন নিজে ভুগেছ, এখন ভোগাতে থাকবে মামনিকে। অনেকক্ষণ তিনি জবাব দিতে পারলেন না। তারপর বললেন, আমার পাপের জন্য আমার মেয়েকে দায়ী করছো কেন তারাদা? সে তো বলির পাঁঠার মাংস প্রত্যাখ্যান করেনি। সে তো বছর বছর তোমাদের পূজা বাড়িতে এসে হাতে হাতে কাজ করে যায়। সে তো আর অদ্বৈত বৈতান্তিক নয়। তারাপ্রসন্ন এবার ওর হাতটি ধরে কেঁদে ফেলেন। আমাকে মার্জনা করো ভাই, তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে আমার কি বুক ফেটে যাচ্ছে না? মাস 3 আগেই আমি গুরুদেবকে জানিয়েছিলাম, একটা বড় রকম যজ্ঞটজ্ঞ করলে কি এ বাধা অতিক্রম করা যায় না? তিনি সরাসরি জানিয়ে দিলেন, যজ্ঞের মাধ্যমে অশাস্ত্রীয় অনাচারের অনুমোদন লাভ করা যায় না। অশাস্ত্রীয়? কি অশাস্ত্রীয় অনাচার? তোমাকে তাও বুঝিয়ে বলতে হবে। তোমরা রাঢ়ী শ্রেণীর, আমরা বারেন্দ্র। শাস্ত্র কোথায় বলেছেন যে রাঢ়ী শ্রেণীর কন্যার সঙ্গে বারেন্দ্র শ্রেণীর পাত্রের বিবাহ অসিদ্ধ, অনাচার? আমি জানি না রূপেন, সে তর্ক আমি তোমার সঙ্গে করতে পারবো না। রাজা বল্লাল সেন কনৌজ থেকে যে পঞ্চব্রাহ্মণ আনিয়েছিলেন, তোমার পাণ্ডিত্য বন্ধ করো রূপেন, আমার আর সহ্য হচ্ছে না। যা হয় না তা হয় না, হবে না। কিন্তু এক পুরুষ মাত্র আগে তোমার বাবা মশাই মানে জ্যাঠা মশাই তো নিজে দাঁড়িয়ে থেকে স্বগোত্র বিবাহ দিয়েছিলেন। সেটাও তো তোমাদের মতে অশাস্ত্রীয়, তাই না? হ্যাঁ, দিয়েছিলেন, কিন্তু কেমন করে দিয়েছিলেন তা তুমি জানো? আমি জানি।
কুসুম মঞ্জরের পিতা ছিলেন শাণ্ডিল্য গোত্রের, তোমরাও তাই। সেজন্য তোমাদের বিবাহের পূর্বে বাবা মশাই আমাদের কুলগুরুকে ডেকে এনে একটি যজ্ঞ করান, কুসুম মঞ্জরের গোত্রান্তর হয়। আমাদের কুলগুরুদেব একটি শংসাপত্র লিখে দেন যে অনুরা কুসুম মঞ্জরের গোত্রান্তর ঘটেছে। তারপর সোঙাই গাঁয়ের সমাজপতিদের বাবা মশাই ডেকে পাঠান, সেই শংসাপত্রটি দেখিয়ে জানিয়ে দেন যে তিনি তার আশ্রিতা কুসুম মঞ্জরের সঙ্গে তোমার বিবাহ দিচ্ছেন। আমি সে মন্ত্রণা সভায় উপস্থিত ছিলাম। নন্দখুড়ো বলেছিলেন, এ জাতীয় বিবাহ সিদ্ধ হলে তো ঘরে ঘরে এই অনাচার চলতে থাকবে। এ বিষয়ে গৌড়বঙ্গের সমাজপতি নদিয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মতি আনালে ভালো হয়। তাতে বাবা মশাই প্রচণ্ড আপত্তি করে বলেছিলেন, সোঙাই গ্রাম মহারাজ কৃষ্ণচন্দ্রের এলাকার বাহিরে। নন্দখুড়োকে আরও সাবধান করে বলেছিলেন, এটা আমার সিদ্ধান্ত, এর বিরোধিতা যারা করবেন তারা যেন স্মরণে রাখেন যে তাঁরা ভূমধ্যাকারের শত্রুপক্ষ। তারপরে আর কেউ উচ্চবাচ্য করেনি। এবারও তেমন কিছু করা যায় না। কি আশ্চর্য, সেটা ছিল গোত্রান্তর, আর এটা যে রাঢ়ী বারিন্দির। তবু আমি আপ্রাণ চেষ্টা করেছি রূপেন ভাই। গুরুদেব কিছুতেই রাজি হলেন না। গুরুদেবের নিধান লঙ্ঘন করি কি করে বলো তো? গুরু সাপ ব্রহ্ম সাপ। ঠিক তখনই একটি দাসী এসে উপস্থিত হলো, একটা কাঁসার রেকাবিতে কিছু ফলমূল মিষ্টান্ন নিয়ে, দেবতার প্রসাদ। সে চলে যাবার পরে রূপেন্দ্র উঠে দাঁড়ালেন, বললেন, এই তোমার শেষ কথা? আমার নয় ভাই, গুরুদেবের শেষ নিদান। আমি তবে চলি। সে কি, প্রসাদটুকু মুখে দিয়ে যাও, রাগ করে প্রসাদ প্রত্যাখ্যান করতে নেই। কেন? তুমি তো জানো তারাদা, আমি আচার্য শঙ্করপন্থী, অদ্বৈত বৈদান্তিক। আমার দৃষ্টিতে পাথরের নুড়ি আর শালগ্রাম শিলায় কোনো প্রভেদ নেই, সবই ব্রহ্মময়। দ্বারের দিকে অগ্রসর হয়েও আবার ফিরে আসেন, বলেন, একটা কথা তারাদা, শুভপ্রসন্নকে তুমি জানিয়ে দিও সে যেন আমার কাছে শাস্ত্রপাঠ নিতে আর না আসে। তারা প্রসন্ন বলে ওঠেন, আমার উপর রাগ করে তুমি কি শুভকে শাস্তি দিতে চাইছ? না তারাদা, সেটা অন্য কারণে। তোমাদের এই সংস্কারের কৈঙ্কর চেয়ে তোমরা আমাকে হত্যা করতে পারবে না, আমার মামনিকেও নয়। আমরা নতুন কোনো পথ খুঁজে নেবই, কিন্তু শুভ প্রসন্নের নিত্য উপস্থিতিতে মামনির বিচলিত হয়ে পড়ার আশঙ্কা। তোমাকে আগেই বলেছি, ওদের পরস্পরের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠার উপক্রম হয়েছে, তাই এই নিষেধ করছি, শুভকে মামনির দৃষ্টিসীমার বাইরে রাখতে। উনি এক পদ অগ্রসর হতেই পিছন থেকে তারা প্রসন্ন বলে ওঠেন, কিন্তু এসব কথা তো তাকে বলা যাবে না। তাকে আমি কি কৈফিয়ত দেব? কেন তুমি তাকে পরিত্যাগ করছো? আবার ঘুরে দাঁড়ালেন, বললেন, সে কথাটাও কি আমাকে বলে দিতে হবে তারাদা? তোমরা তো শুভ বুদ্ধির ধার ধারণা, যুক্তি তর্ক মানো না। তোমার অভ্যস্ত ভাষাতেই ওকে বলো, এটাই তোমার পিতার আদেশ, অলঙ্ঘনীয় নিদান। আর মনে রেখো বাবা শুভ, পিতৃসাপ ব্রহ্মসাপ। ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এসেই দেখেন শুভ প্রসন্ন চৌকাঠের পাশে প্রস্তর মূর্তির মতন দাঁড়িয়ে আছে। হয়তো সে সব কিছুই শুনেছে। একটু বিব্রত হয়ে পড়েন যেন। শুভপ্রসন্ন কোনো কথা বলল না, আচার্যকে প্রণাম করল নিঃশব্দে। হঠাৎ ওর নজর হলো শুভপ্রসন্নের চোখ দুটিতে জল টল টল করছে। উনি সবলে তাকে আলিঙ্গন করে ধরলেন, মাথায় হাত রেখে বললেন, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য শরণ ভব। শুভপ্রসন্ন আবার নত হয়ে প্রণাম করল তার গুরুদেবকে। মাঘের শেষ, শীত কিছুদিন ধরেই চাই চাই করছে, এখনো বিদায় নিতে পারেনি।
রূপেন্দ্রনাথ যখন বাড়ি ফিরে এলেন তখন রৌদ্রতাপ উপভোক্তা শোভারানী জানতে চায়, সাত সকালে বাসি মুখে কোথায় গিয়েছিলেন? বড় বাড়ি। গ্রামে জমিদার বাড়িকে অনেকেই ওই নামে উল্লেখ করে। ও বাড়ির সবাই ভালো আছেন তো? তা আছেন, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। শোভা ওর প্রাতরাশের কাটা ফল আনতে যায়। রূপমঞ্জরি তীক্ষ্ণ দৃষ্টিতে বাবাকে লক্ষ্য করতে থাকে। আশ্চর্য মানুষ, মুখ দেখে বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। দুঃখে অনুদিগ্ন মন, সুখে বিগত স্পৃহ। অথচ হটি জানে কি জন্য উনি এত সকালে ও বাড়ি গিয়েছিলেন। একটা খুশি খুশি ভাব প্রত্যাশা করেছিল, সেটাই হবার কথা। অথচ মুখ দেখে কিছু বোঝা গেল না। দ্বীপ্রহরে ওদের দুজনকে মধ্যাহ্ন আহার পরিবেশন করে শোভা একটু গা গড়াতে গেল সোনামার ঘরে। রূপমঞ্জরির প্রচণ্ড কৌতূহল হচ্ছিল সব কথা জানতে। কি কি কথা হলো জ্যাঠামশাইয়ের সঙ্গে, অথবা জেঠিমা শুভদার সঙ্গে কি ওর দেখা হয়েছে? তাকে কি কিছু বলেছেন? শুভদা কি উৎফুল্ল হয়ে উঠল, নাকি মুখটা নিচু করে মনোভাব লুক্কায়িত করল? সংকোচে সে প্রশ্ন করতে পারল না। রূপেন্দ্রনাথ নিজেই সে সুযোগ করে দিলেন, বললেন, এ ঘরে আয় মা, তোর সঙ্গে কিছু কথা আছে। বসলেন দুজনে, পালঙ্কে নয় মাদুর বিছিয়ে। রূপেন্দ্র ধীরে ধীরে সব কথাই খুলে বললেন, কোনো কিছু রেখে ঢেকে নয়। বজ্রাহতা হয়ে গেল রূপমঞ্জরি। এটা সে একেবারেই আশঙ্কা করেনি। এমনটা যে হতে পারে তা ছিল তার দুঃস্বপ্নেরও অগোচর। কাহিনী শেষ হলো। রূপমঞ্জরি মাদুরের কাঠির ওপর হাত বুলাতে বুলাতে বললে, তাহলে কাল থেকে শুভদা আর আপনার কাছে পাঠ নিতে আসবে না? সে কি অন্য কোনো জ্যোতিষপাঠিতে চলে যাবে? সেসব কথা কিছু হয়নি। সেটা শুভপ্রসন্নের ইচ্ছা এবং তারাদার অনুমতি সাপেক্ষ। ও ত্রিবেণীতে যেতে পারে, ভাটপাড়া, নবদ্বীপ বা কৃষ্ণনগরেও। তবে ও তো আর চতুষ্পাঠী খুলে বসবে না, জমিদারি দেখাশোনা করতে হবে ওকে। ফলে তারাদা এবার হয়তো ওকে জমিদারি সেরেস্তার কাজ শেখাতে চাইবেন। হটি অনেকক্ষণ মাদুরের নকশার উপর আঙুল বোলালো, তারপরে প্রশ্ন করে, আমি কি আর শুভদার সঙ্গে কথা বলবো না? না না, তা কেন? আর 5টা ছেলের সঙ্গে যেমন কথা বলিস, গল্পগুজব করিস, ওর সঙ্গেও তেমনি করবি। তাহলে আপনি ওকে এ বাড়িতে আসতে বারণ করে দিলেন কেন? আমি তো তাকে এ বাড়ি আসতে বারণ করিনি, শুধু বলেছি তাকে প্রত্যহ পাঠ দিতে পারবো না। তুই প্রশ্ন করবি সেটাই বা কেন? তার কারণ আমি তোদের ঘনিষ্ঠতা আর পছন্দ করছি না। তোদের বন্ধুত্ব যখন কোনো মধুর পরিণতির দিকে যাবেই না, তখন দুজনকেই সুযোগ দেওয়া প্রয়োজন অতীতকে ক্রমশ ভুলে যেতে। একটু নীরব থেকে আবার বলেন, জানি তুই কি ভাবছিস, অথচ বলতে পারছিস না, কিন্তু মনে মনে ভাবছিস, তাই কি হয়? না হয় না রে মা, নিজের অভিজ্ঞতা থেকেই জানি তা প্রায় অসম্ভব। আচ্ছা মামুনি, তুই কি পিতু খুড়োর মেয়ে মিনু পিসির কথা শুনেছিস? মিনু পিসি না মিনু দিদা? আপনি তাকে খুড়িমা ডাকতেন না? গাঙ্গুলি বাড়ির বড় কর্তার গৃহিণী তো? হ্যাঁ রে, তার কথাই বলছি। সে এককালে ছিল আমার পাড়া দুটো ছোট বোন, বাল্যসঙ্গিনী বলতে পারিস। শেষে হয়ে গেল আমার পূজ্যপাদ খুড়িমা। শুনেছি তার কথা সোনামার কাছে। তিনি নাকি শেষে আত্মহত্যা করেছিলেন। কেন করেছিলেন তা অবশ্য জানি না। সেই হতভাগিনীর কথাই আজ তাকে শোনাব। কোনো সংকোচ করলেন না, জানালেন অনেক কথা। মিনু ছিল ওর ছোট বোন কাত্তায়নীর সখী। তার সঙ্গে ওর গড়ে উঠেছিল একটা মধুর সম্পর্ক, ঠিক যেমনটি গড়ে উঠতে চাইছিল মামনি আর শুভপ্রসন্নের মধ্যে। তারপরে উনি গেলেন গুরুগৃহে। ফিরে এসে শুনলেন ইতিমধ্যে দুর্গা গাঙ্গুলি মিনুকে তৃতীয় পক্ষ করে ফেলেছেন। মিনুর
করুণ জীবন কথা অকপটে বলে গেলেন। সে হতভাগিনীও পারেনি তার কিশোরকালের রূপদাকে ভুলতে। তারপর নির্দ্বিধায় ব্যক্ত করলেন তার মর্মান্তিক যন্ত্রণার কথা, তার আত্মহননের ইতিকথাও, প্রসঙ্গত বিনিয়োগ প্রথার বিভৎসতার কথাও অকপটে বলে গেলেন। তার সেই অলোক সামান্য 12 বর্ষীয় শ্রোতার কাছে যে মেয়েটা ওই বয়সেই দেবনাগরী হরফে 8ম স্বর্গের রসাস্বাদনে সক্ষমা, শুধু অনুক্ত রইল সেই প্রত্যাখ্যাতা বিপ্রলব্ধার লজ্জার অনুকাহিনী। কোণারকের সেই দোল পূর্ণিমার রাত্রে তার নারীত্বের সেই অবমাননা। মিনু পরলোক কথা, তবু তার সেই গোপন বেদনার কথাটা সংগুপ্তই থাক না। দুর্গা গাঙ্গুলি যে অলিক মিথ্যা কাহিনীর রটনা করেছিলেন মিনু আর রূপেন্দ্রকে জড়িয়ে, সেই সংযুক্তাহরণ কাহিনী তাই জানালেন, এবং কিভাবে বৃদ্ধ মৃত্যু পথযাত্রী সর্বসমক্ষে পাপ স্বীকার করেছিলেন, মিনুকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন সে কথাও। ডাগর দুটি চোখ মেলে তার শ্রোতা নির্বাক শুনে গেল। তারপর সেও অসংকোচে প্রশ্ন করে, আপনি কি তার কথা সারা জীবনে ভুলতে পারেননি বাবা? তা যে ভোলা যায় না মা, কিন্তু তা সত্ত্বেও আমি সংসার করেছি, মিনুর চিকিৎসা করেছি, হাসি রসিকতাও করেছি। তোকে ওই রকম শক্ত হতে হবে, নিরাসক্ত হতে হবে। পারবি না? পারবো বাবা, পারতেই হবে রে মা। এই তো সামনেই দোল পূর্ণিমা। প্রতি বছর যেমন বড় বাড়িতে আবির খেলতে যাস, এবারও তেমনি যাবি। আবির মাখবি, আবির মাখাবি, তারপর দেখবি স্নানের পর সে দাগ আর মুখে থাকবে না, হয়তো বুকে কিছুটা লেগে থাকবে। তা থাক না, তা তো আর কেউ দেখতে পাবে না। কিছুদিন পরে হয়তো বড় বাড়িতে নতুন বউ আসবে, কোনো বনেদি জমিদার বাড়ি থেকে। সে হবে প্রায় তোর সমবয়সী, তার সঙ্গে বন্ধুত্ব করবি। করব তো। সুভদার বউ আমার বউঠান হবে, তার সঙ্গে হয়তো গঙ্গা জল পাতাবো। কিন্তু একটা কথা বাবা, সুভদা করে করুক, আমি কিন্তু করব না। কি তা জানতে চাইলেন না আর প্রশ্ন করলেন, কেন? আমি সোয়াই গাঁকে ছেড়ে যেতে পারবো না। সোয়াই গাঁয়ের সেবা করব বলি না আয়ুর্বেদ শিখছি? না রে মা, সোয়াই গা একটা অজুহাত। আসলে আমাকে ছেড়ে যেতেই তোর মন সরছে না। তুই তো এই বিদ্যা শিখেছিস মানব জাতির স্বার্থে। সে আর তো মানুষটা শিশু কি বৃদ্ধ, ধনী কি দরিদ্র, সোয়াইবাসী না তিজলহাটির মানুষ। তিজলহাটি? এত এত গ্রাম থাকতে হঠাৎ আপনি তিজলহাটির নাম করলেন কেন? এ কথার জবাব কাল বিকেলে দেব। আমি কাল সকালে তিজলহাটি যাচ্ছি। সেখানে কি কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? আপনার ডাক এসেছে? বললাম যে সে কথা কাল সন্ধ্যায় আলোচনা করব। তবে তোর অমতে কিছু হবে না, আগে পরিস্থিতিটা দেখে আসি। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।